প্রশ্নের জন্য আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইম। একদম প্রপার প্রথম প্রশ্ন। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে যে এই তো মেহেদী হাসান সাইলেন্ট কিলার, তার প্রশ্ন হচ্ছে হোম গ্রাউন্ডে হামজার গোলের সময় আপনাদের কমেন্ট্রি করতেছিলেন, ওই সময় আপনাদের অনুভূতি কেমন ছিল জানতে চেয়েছি। সেম প্রশ্ন মোহাম্মদ আরিফেরও, হামজার গোলের সময় আপনারা ধারাভাষ্য দিচ্ছিলেন, তখন আপনাদের ফিলিংস কেমন ছিল? আমার মাঠের দর্শকদের জন্য সবচেয়ে বেশি ভালো লেগেছে যে তারাই হামজার খেলা দেখতে এসেছেন, হামজার কাছ থেকে গোল পেয়ে গেলেন। মানে ওই মোমেন্টে স্টেডিয়ামের যে সাউন্ড, মানে ওইটা আনবিলিভেবল ছিল, যেটা আমরাও শুনছিলাম। আমাদের এক্সাইটমেন্টটা একটা তো কাজ করছিল, এই হামজা চৌধুরীর, তিনি খেলছেন আমাদের সামনে, ওই সময় কমেন্ট্রি করা, তিনি গোল করলেন, আর সব মিলিয়ে একটা পারফেক্ট প্যাকেজ হয়েছে। বাংলাদেশ তো সাধারণত এত তাড়াতাড়ি গোল করে না ম্যাচের। এইটা একটা নতুন জিনিস যে খুব তাড়াতাড়ি গোল করলো, আয়োজন শুরু হলো এবং বাংলাদেশ গোল করে ফেললো। এইটা খুব ভালো লাগছিল। এবং তবে যেই আওয়াজটা হয়েছে স্টেডিয়ামে ওই হামজার গোলের পরে, এর বাইরে আমার হামজার উদযাপনটা ভালো লেগেছে। হামজা যেভাবে আঙুল নির্দেশ করে জামালের দিকে ছুটে গেলেন এবং উনি এত খুশি হয়েছেন, জেনুইনলি হি ওয়াজ হ্যাপি গোল করার পরে। তার ভেতরের এই আনন্দটা আমার ভালো লেগেছে যে তিনি তো অনেক কিছু ছেড়ে টেড়ে দিয়ে এখানে খেলতে এসেছেন, তাকেও যে আমরা আনন্দিত করতে পারছি, এই আলোড়ন যে তাকেও আনন্দিত করছে, এটা আমার তৃপ্তির জায়গা। এবং আরেকটা একটু আক্ষেপের জায়গা হচ্ছে যে আমরা যেখান থেকে কমেন্ট্রি করছিলাম সামনে কাঁচে ঘেরা, আমার মনে হয়েছে যে আমি জানি যে ওই এয়ার কন্ডিশনিং রুমে ছিলাম বলেই হয়তো ওই গরমটা আমাদের অত ভোগায়নি, আরাম পেয়েছে, ঠিক আছে। কিন্তু ফুটবল মাঠের যে স্বভাব সুলভ পরিবেশ, যে আপনি আসলে স্টেডিয়ামের গ্যালারির আওয়াজটা পাবেন পুরোপুরি, এবং গ্যালারিতে আমি যদি থেকে কমেন্ট্রিটা করতে পারতাম আমার মনে হয় আমার আরেকটু ভালো লাগতো, কারণ ওই যেটা প্রপার অ্যাম্বিয়েন্স সেটা তাহলে আমি তখন পাইতাম। কিছুটা তো আমাদের কাছে তো আমাদের ঢেকে গেছে আওয়াজ। হামজা চৌধুরী হচ্ছে আপনার ম্যাচের পর একটা ছবির নিচে হামজা এবং জামালের কমেন্টস দেখছিলাম, দুইজনকে ভাই বলছেন। প্রথমে জামাল লিখলেন ভাই, হামজা চৌধুরী ভাই ভাই। মানে সব তামাশা শুরু হয়ে গেছে, এগুলো চলবে, নতুন নতুন শিখতেছেন অনেক। আমরা ইন্ডিয়ার ম্যাচেও যেটা বললাম, ইন্ডিয়া ম্যাচের আগেও যেটা আমরা বলেছিলাম, এই ম্যাচে লাস্ট কয়েকদিনের ট্রেনিং, ম্যাচ ডে সবকিছু দেখে মনে হলো হামজা পুরোপুরি দলের সাথে মানিয়ে নিয়েছে, পুরোপুরি। এবং সবাই মানে একটা সময় হতো না যে ও নতুন আসছে, মানে এইটা হামজা চৌধুরীর ক্ষেত্রে একবারও হয়নি, সেটা হওয়ার কোনো চান্সও নেই। মানে সবাই মিলে মিশে মানুষই একসাথে, মানুষই ভালো সেই কারণে। আচ্ছা, পরের প্রশ্ন যাই। হ্যাঁ, এই ম্যাচ নিয়ে অনেক প্রশ্ন, বাংলাদেশকে সিঙ্গাপুরের সাথে এরকম স্টাইলে ফুটবল খেলে জিততে পারবে? এটা হচ্ছে ডিএলএফসি শর্টস এর প্রশ্ন। আমার কথা হচ্ছে, আমার এটার উত্তর হচ্ছে যে না, আমার কাছে মনে হয় বাংলাদেশ এই ম্যাচে যা খেলেছে ভুটানের সঙ্গে, তার অনেক কিছু তাদের কাজে লাগবে, কিন্তু এই ফুটবল খেলে সিঙ্গাপুরকে হারিয়ে দেওয়াটা কঠিন হবে। এত ইজিলি আপনি হচ্ছে বল পজিশন ধরে রাখতে পারবেন না সিঙ্গাপুরের এগেইনস্টে। ভুটান তো আপনাকে ইনভাইট করেছে, ভুটান আপনাকে দিয়েছে খেলার জন্য, ওইটাই তাদের প্ল্যান ছিল যে তারা হাই প্রেস করবে না, প্রেস করবে না। সিঙ্গাপুরের ক্ষেত্রে এই জিনিসটা হবে না, একেবারেই হবে না। সুতরাং সিঙ্গাপুরের ক্ষেত্রে হাভিয়ার কাবরেরার বেসিক ট্যাকটিক সেম থাকলেও অনেক খুঁটিনাটি কাজ করার বিষয় আছে। প্লাস সিঙ্গাপুরের প্লেয়াররা টেকনিক্যালি অনেক বেটার ভুটানের যে কোনো প্লেয়ারের তুলনায়, এবং তাদের ভেতরে মডার্ন ডে ফুটবল খেলার একটা প্রবণতা আছে সিঙ্গাপুরের ভেতরে। তো বাংলাদেশ সেটার সঙ্গে তাদেরকে প্রভাব করতে পারতে হবে, এবং হামজার একটা বিগ রোল তো প্লে করা লাগবেই নিশ্চে। এই পরের প্রশ্ন আবার এখানে নিয়ে যাচ্ছে আমাকে, যাবো না করবেন। মোহাম্মদ জাহিদুল ইসলাম, বাংলাদেশ নিয়ে আজকে আমারও বাকি আছে। বাংলাদেশ লাস্ট 20 মিনিটস সেই কি ছিল? সিঙ্গাপুর ম্যাচের পুরো 90 মিনিট একই তালে না খেললে শেষে গিয়ে পিছিয়ে পড়তে পারে কিনা আপনার মতামত? এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। এক হচ্ছে 2-0 গোলের লিড বলে একটু হালকা চালে নেওয়ার একটা ব্যাপার, হামজাদেরকে তো উঠিয়ে নেওয়া হয়েছিল, হামজার মতো প্লেয়ারের একটা ইম্প্যাক্ট তো সেকেন্ড হাফে বাংলাদেশ পায় নাই, এটার একটা ইম্প্যাক্ট থাকতে পারে। অ্যান্ড অফকোর্স অবশ্যই আপনার 90 মিনিটস বাংলাদেশকে একই তালে সিঙ্গাপুরের সঙ্গে খেলতে হবে, নাহলে মানে খুব ভালো তালে খেলতে হবে, নাহলে ওই ম্যাচে কন্ট্রোল হয়ে যাবে। এই ভুটানের সাথে ম্যাচটাও অনেক কিছু এক্সপেরিমেন্ট করা গেছে, হাভিয়ার কাবরেরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছেন। সেই জিনিসগুলো মানে রিস্ক টেকিং
চান্সগুলো হচ্ছে বাংলাদেশ নিয়েছে, সিঙ্গাপুর ম্যাচে তো ওই জিনিসটা হবে না। সিঙ্গাপুর ম্যাচে হচ্ছে আপনার এক্সপেরিমেন্টের কোনো সুযোগ নাই, যা এক্সপেরিমেন্ট আপনি করেছেন সেটা এই ম্যাচেই আপনি করেছেন। ওই ম্যাচে ডিরেক্টলি হচ্ছে গিয়ে মানে অনেকেই ওই কথাটার পার্সপেক্টিভে বলা, অনেকেই আপনার বলছিলেন যে প্রথম 70 মিনিট বাংলাদেশ এক ধরনের ফুটবল খেলেছে, শেষ 20 মিনিটে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়। তো ওই যে ওই এক্সপেরিমেন্টগুলো করা হয়েছে, সে কারণেই হয়তোবা বাংলাদেশের মানে এই জিনিসটা বাংলাদেশের যেমন আপনি সিঙ্গাপুরের সাথে ম্যাচে তো আপনি মানে হামজা চৌধুরীকে আপনি 90 মিনিটসেই রাখবেন যদি তিনি ফিট থাকেন। আশা করি আমরা ঠিকঠাক থাকেন। কিন্তু বাংলাদেশ দুটো জায়গায়, একটা জায়গায় হচ্ছে যেখানে মিতুল মারা খুব ভালো সেভ করলেন, তার আগে একটা ব্যাক পোস্টের ক্রস থেকে যেখান থেকে একটা একদম ফ্রি হেডার, বাংলাদেশ লাকি যে তারা গোল ওখান থেকে হজম করে নাই। তো এইটা একটা মানে খুবই ওইটা দুশ্চিন্তার জায়গা। বাংলাদেশ এইসব ভুল সিঙ্গাপুর ম্যাচে করার সুযোগ নেই আসলে। মাহমুদ রাসেল তার প্রশ্ন, ওই যে কালকে কমেন্ট্রিতেও বলছিলেন আপনি বাংলাদেশের প্লেয়ারদের জার্সিতে নাম নেই কেন? আচ্ছা, ইন্টারন্যাশনাল ম্যাচে জার্সিতে অনেক সময় নাম থাকে না, স্পেশালি ফ্রেন্ডলি ম্যাচগুলোতে জার্সিতে নাম্বার থাকার বাধ্যবাধকতা থাকে না, কারণ এই নাম্বারগুলো খুব ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। ইন্টারন্যাশনাল ফুটবলের জার্সি নাম্বার যে কোনো সময় চেঞ্জ হতে পারে, তার মানে লিওনেল মেসির নাম্বার চেঞ্জ হয় না, অনেক প্লেয়ারেরই চেঞ্জ হয় না, বাংলাদেশেও অনেকে চেঞ্জ হয় না, যেমন রাকিব অনেকদিন ধরে 10 পড়তেছেন। তো ইটস এ ভেরি নর্মাল থিং। আপনি যদি খেয়াল করে দেখেন ইন্ডিয়া যে বাংলাদেশের সাথে খেলো, ইন্ডিয়ার জার্সি নাম্বারের পেছনে কিন্তু আর জার্সি নাম্বার ছিল না তো মনে হয়। জার্সি নেই হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে না, আই ডোন্ট রিমেম্বার, ছিল না আমি যতটুকু মনে পড়ে। এবং এটা হয়, এটা আপনি আর্জেন্টিনার ম্যাচেও খুঁজে পাবেন একটা সময়, ব্রাজিল, এখন আর্জেন্টিনা নিয়মিত জার্সির নাম্বার পরে খেলে, কিন্তু এটা ইট হ্যাপেন্স, এটা ফুটবলে খুবই কমন নিয়ম যে আপনি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে জার্সির নামটা অনেক সময় থাকে না। বাংলাদেশে এক সময় থাকতো না, তারপরে কেউ একজন বলছে যে এটা একটা বিরাট বড় গর্হিত কাজ, এরপরে নাম দেওয়া হয়ে গেছে। যাই হোক, আচ্ছা তাহলে আপনাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আপনি তো ঝিমাচ্ছেন, আসলে আপনি আপনাকে একটু এনার্জাইজ করে দিই, ঠিক আছে? আপনার কাছে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, হোয়াট ইউ ওয়ান্ট 420 তার নাম, হোয়াট ইউ ওয়ান্ট 420 তার নাম। এবং সে আপনাকে প্রশ্ন করছেন, নাবিল খান আপনার কাছে আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, অল্প বয়সের অনভিজ্ঞ ফাহমিদুল তার প্রথম ম্যাচে অভিজ্ঞ ফাহিমের চেয়ে ভালো খেললো কিভাবে? স্কিল দিয়ে, স্কিলে হচ্ছে গিয়ে সে স্কিলটাকে ইউটিলাইজ করেছে। ফাহিমেরও অল্প বয়স, ফাহিম এবং ফাহমিদুলের মধ্যে বয়সের খুব বেশি ডিফারেন্স নাই। এই জায়গায় হচ্ছে ফাহমিদুল যা করতে চেয়েছে তা তিনি করতে পেরেছেন, ফাহিম যা করতে চেয়েছে সেটা তিনি আলটিমেটলি করতে পারেন নাই। এটাই তো হচ্ছে সবচেয়ে বড় ইয়ে। ফাহিমের বোধহয় এই রেটটার একটু উন্নতি করার প্রয়োজন এবং সময় এসে গেছে যে তিনি আসলে ধরেন যদি 5টা শট করছেন সেটার বেশিরভাগটাই বাইরে দিয়ে যাচ্ছে। প্রপার উসমান দেমবেলে কেস তার ক্ষেত্রে করতেছে অনেক ক্ষেত্রে, মানে দেমবেলে আগে বার্সেলোনায় যেই কাজটা করতেন, ফাহিমের যে পটেনশিয়াল ছিল 2 বছর আগেও যখন তিনি আবাহনীতে খেলতেন বা 3 বছর আগে, সেটার অনেকটুকু বোধহয় বিচ্যুতি ঘটেছে তার ওইখান থেকে। ফাহিম স্টিল তরুণ, আপনি যেটা বলতেছিলেন, অনেক কিছু করার আছে। দেমবেলের যে চেঞ্জটা হইলো পিএসজিতে এসে, আমার মনে হয় ফাহিমের এই চেঞ্জটা করার প্রয়োজন আছে। ফাহিম সম্ভবত দেমবেলেকে দেখে এই ইন্সপিরেশনটুকু নিতে পারেন। এবং দুজনের মিল আছে, কিন্তু 2 পায়ে খেলে দুজন, দেমবেলে আর ফাহিম দুজনেই 2 পায়ে খেলেন, আর কোনটা স্ট্রঙ্গার ফুট নিজেরাও বলতে পারেন না। এবং দুজনেরই লেফট ফুট, মানে ডমিনেন্টলি লেফট ফুটটা দেমবেলের বেশি ফেভারেবল, ফাহিমের ক্ষেত্রেও তাই। আর হচ্ছে আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন যে মানে হাউ টু হ্যান্ডেল, সেটা হচ্ছে ফাহমিদুল গতকালকে খুব ভালোভাবে করেছেন। প্রেশারাইজ সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেলটা করতে হয় সেটা চমৎকার ভাবে করেছেন। ফাহিম রান মেক করছেন, ফাহিমকে আমরা দেখছি বা টাচ লাইন ধরে তিনি হচ্ছে দৌড়াচ্ছেন, কিন্তু আলটিমেট ফাইনাল পাসটা সেই জায়গায় ফাহমিদুলের থেকে ফাহিম গতকালকের ম্যাচ থেকে যেটা বেশি একটু পিছিয়ে ছিলেন। গেম রিডিং ক্যাপাসিটি বাংলাদেশের তো আপনার দুজনকেই দরকার, সবাইকেই বাংলাদেশের সাথে দুজনকেই দরকার, দুজনের কাছ থেকে বেস্ট আউটপুটটা দরকার আলটিমেটলি, সবাইকেই দরকার। আচ্ছা ঠিক আছে, ফাইন, ফর নেক্সট কোয়েশ্চেন। নাবিল খান ভাই এই প্রশ্নের উত্তর তাহলে দিয়েছে, ধন্যবাদ দিতে পারেন। জুনায়েদ হোসেনের প্রশ্ন, এটা আপনাকে করেছে যে আপনার করা সেরা কমেন্ট্রি কোনটা? সেই হামজার হেডার, সেই হামজার গোল, মোরসালিনের শট, মোরসালিনের গোল। মোরসালিনের শট, মোরসালিনের গোলটা আনএক্সপেক্টেড ছিল, মানে ওইটার আমেজ আলাদা ছিল।
আর এইটার হচ্ছে কি মানে যখন আমি দেখতেছি হামজা বক্সে ঢুকেছে, হ্যাঁ ব্রিথিং স্পেসটা হ্যাঁ, পাওয়া গেছে। ঢুকেছে তখন এটা কর্নার। এখন কর্নার থেকে আমি বুঝতেছি যে জামাল বলটা মারবেই হামজার কাছে, আমরা বলতেছিও যে হামজার কাছেই বলটা যাবে, এবং যেটা আমি গেস করতেছি সেইটাই ঘটছে এবং সেখান থেকে গোলও হয়েছে। এইটার ভেতরে অন্যরকম ভালো লাগা, আবার ওইটার ভেতরে অন্যরকম ভালো লাগা। ওইটা ম্যাচের এমন এক স্টেজে এবং ওইটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স এর ম্যাচ লেবাননের against match, বাংলাদেশ বাংলাদেশ তখন পিছিয়ে ছিল। উন্মাদনা অত নাই। ওইটার আলাদা এক কদর, এটার আলাদা এক কদর। মানে এটা হচ্ছে হামজার ফার্স্ট গোলের কদর, আর কিছু না। এর সাথে জয়ের সাথে হিসাব নাই। পরাজয়ের সাথে হিসাব নাই। হামজার প্রথম আন্তর্জাতিক গোলের আনন্দ, আর ওটা হচ্ছে বাংলা যেটা ভালো ম্যাচ খেলে যে ম্যাচে গোল করছে সেটার উচ্ছ্বাস। দুটা মনে হয় কমপ্লিটলি ডিফারেন্ট, এটা কোনোটা আগায় পিছিয়ে রাখার সুযোগ নেই। শাহরিয়ার মাসুদ তার প্রশ্ন। ইউরোপে যাবো না? ইউরোপে ঢুকতেছি আস্তে আস্তে। আচ্ছা, বাংলাদেশের খেলা দেখার পর পর্তুগাল আর জার্মানির খেলায় ঠিক মতো মন বসেনি। মাঝে মাঝে তো পর্তুগালের খেলা বাদ দিয়ে বাংলাদেশের ফুটবল নিয়ে কে কি পোস্ট করছে সেগুলো দেখছি। নিজ দেশের খেলা বলেই কি নিজের ভেতর এত এক্সাইটমেন্ট? Exactly. লাস্ট লাইনেই আপনি সেটার উত্তরটা দিয়ে দিয়েছেন যে কারণ ভাই বাংলাদেশটাকে তো ওন সবাই করেন, সুতরাং দেশের কোনো একটা কিছু এবং এটা একটা হ্যাপি মোমেন্ট এসেছে সেইটাতেই তো হচ্ছে আপনার মনের ভেতর থেকে দেখবেন ওই জিনিসটা চলে আসবে। আপনার কালকে আমি বাসায় যাওয়ার পর আমার মনে হয় 15-20 মিনিট আমি খালি ফোনটা খালি স্ক্রলেই করলাম, মাত্র 15-20 মিনিট। মানে প্রথম ধাক্কায় 15-20 মিনিট। এরপর আপনার উঠে ফ্রেশ হয়েছি। সে 15-20 মিনিট হচ্ছে কি মানে হোম পেজটা ভরা ফুটবলের। আমি কালকে এরকম একটা ছবি, আনন্দে, গল্প। এরকম একটা দিন আমার একটা ছবি নেই, মানে ছবি তোলার সুযোগ পাইলাম না। আমি এমনিতে একটা খেলা দেখার সময় দেই কয়েকটা মাথায় আসলে কিছু লিখি বা কিছু, কালকে কিছুই করতে পারলাম না, কাজের মধ্যে পুরাপুরি ব্যস্ত। এই ছবি না তোলার একটা আক্ষেপ একটুখানি আছে। আরেকটা জিনিস হচ্ছে আপনি যেটা বলতেছিলেন না ভদ্রলোকের প্রশ্নে যে উত্তরটা, এই সেম থিং কিন্তু আপনার ক্লাব ফুটবলে হওয়ার কথা। আপনার এলাকার, আপনি ধরেন যে কই থাকেন, ধরেন লেটস সে আপনি থাকেন হচ্ছে রহমতগঞ্জে থাকেন, আপনার কিন্তু সপ্তাহের একটা দিন এরকম যাওয়ার কথা যে আপনার রহমতগঞ্জ কি করছে। ম্যানচেস্টারের লোকদের এরকমই যায়, প্যারিসের লোকদের এরকমই যায়, এটা আজকে থেকে নেয় শত বছর ধরে যায়, যে কারণে ওই ক্লাবের হেরিটেজ ওই জায়গায়, তাদের ফুটবল ওইখানে। এই জিনিসটা যখন আমরা ক্লাবে ক্যাপিটালাইজ করতে পারবো, হ্যাঁ, সেদিনের উন্মাদনা চিন্তা করেন যে এইটাকে পুঁজি করে আমাদের ওইটা করতে হবে। এই যে ওনার ভালো লাগাটা না, দেখেন আর্জেন্টিনায় আপনি প্রতি সপ্তাহে যে লিগের খেলা হয়, আমরা তো ফুটেজ দেখি মাঝে মধ্যে, আপনি দেখেন তো ওদের কি কোনো গ্যালারি ফাঁকা যায় না। ওর এলাকার খেলা, সান লরেন্সোর খেলাতে পুরা ভরে এলাকার মানুষজন চলে আসে। ও আবার যে মানে যেহেতু ইউরোপের সাথে টাইম ডিফারেন্স আছে, ও যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটাও দেখে, হ্যাঁ, কিন্তু ওর মূল মনোযোগ থাকে এইটাই। হ্যাঁ, মানে এইটাই ফুটবলের মজা, বা এইটাই হচ্ছে ফুটবল একটা বিশ্বজনীন খেলা। এইটার খেলার সিস্টেমটাই এরকম। আচ্ছা, যাবো পরের প্রশ্ন। হ্যাঁ, ইউরোপে ঢুকি এইবার একটুখানি। বর্তমানে সেরা মিডফিল্ডার কে? ভিতিনিয়া নাকি পেদ্রি? এনকে আজাইরা ব্লগস বলছেন, এই প্রশ্ন করেছেন। এবং কালকের ভিতিনিয়ার পারফরম্যান্স, স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পারফরম্যান্স, সেমিফাইনালে এই প্রশ্ন উনি তুলতেই পারেন। এই মুহূর্তে মোর সাকসেসফুল ভিতিনিয়া। ট্রফির দিক থেকে, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিক থেকে পেড্রিকে ছাড়িয়ে গেছেন ভিতিনিয়া, এটা বলতে হবে। তবে এই সিজনে পেদ্রিকেও আমরা মানে ছাড়িয়ে গেছেন, ঠিক আছে, না এটা দিন শেষে ধরেন আপনি যখন আসবেন, হ্যাঁ তখন তো এইটাই হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, আপনি হচ্ছে কি হ্যাঁ এখন হচ্ছে পেড্রি স্পেনের হয়ে আজকে যদি হচ্ছে কি করেন, কাছাকাছি প্রোফাইলের ফুটবলার, 19-20 এই দুইজনের ডিফারেন্সটা যদি আপনি কাছাকাছি প্রোফাইলের ফুটবলার। বার্সেলোনা এবার যে লা লিগা জিতলো, এটার পেছনে মেজর 3টা ক্যারেক্টারের মধ্যে একটা হচ্ছে পেড্রি। মানে এইটা ছাড়া কোনো কারো মতে বোধহয় মেজর ক্যারেক্টারই পেড্রি, কারো মতে। এইখানে আবার ভিতিনিয়াকে যতই দেখি ততই মুগ্ধ হই, কিন্তু সেটা শুধুমাত্র ভিতিনিয়ার জন্য না, সেটা ভিতিনিয়া, নেভস এবং ফাবিয়ান রুইজ, এই তিনজনের কম্বিনেশনে নেভেস যে কাজটা করেন সেটা ভিতিনিয়াকে হেল্প করে। ভিতিনিয়ার ওই রানটা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের থার্ড গোলটা জীবনেও ভুলবো না। হ্যাঁ,
এটা তো চ্যাম্পিয়ন্স লিগ ক্লাসিক। আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাস্তবতার হিসেবে মেনে নিতে হবে সবাইকে, লা লিগা আর ফ্রেঞ্চ লিগ দুটার মধ্যে বাংলাদেশের মানুষজন কিন্তু তুলনামূলক লা লিগাটা বেশি দেখে, এটা নিয়ে কোনো অনেক doubt অনেক নাই। তুলনায় আমরাই তো দেখি না। ফ্রেঞ্চ লিগ দেখছেন কয়টা ম্যাচ এবার? মনে নেই আমার। ওই যেদিন পিএসজি খেলা থাকে আগের দিন দেখে এরপরে আসে। সুতরাং হচ্ছে কি আপনার ওই ভিতিনিয়ার আমরা ওইটাই করি। ভিতিনিয়ার খেলাটা হচ্ছে কি অলমোস্ট সেখানে, যে ভিতিনিয়া খেলে যান তাকে নিয়ে আলোচনা আলটিমেটলি কম হয়। যখন চ্যাম্পিয়ন্স লিগের মতো প্ল্যাটফর্মে ভিতিনিয়াকে খেলা দেখা যায় তখন অনেকে হয়তো কথা বলে যে ভুল বলছেন আপনি নাবিল খান। আমি ভিতিনিয়াকে নিয়ে অনেক কথা বলেছি নাবিল খান, আপনি এটা বলতে পারেন না। তাহলে আমার কিন্তু আপনি তো পিএসজির খেলা তো আপনি আমাকে কমপ্লিট বাড়িতে পারতেন কিন্তু। হ্যাঁ, কম দেখছি মানে কি, দেখছি চ্যাম্পিয়ন্স লিগ দেখছি আর লিগ তো হ্যাঁ, দেখি লিগ না। একই। ওটা 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 দেখা হয় না অত টাইম করে। এত খেলা দেখা যায় নাকি এক মানুষ? অদ্ভুত। আচ্ছা চলেন পরের প্রশ্ন যাই। হ্যাঁ, পরের প্রশ্নে কি আবার দেশে ফিরবো নাকি বিদেশ যাবো? বিদেশ তো এখনো আছে। ইয়াসিন বাবু তার প্রশ্ন, রোনাল্ডোকে কি মানুষ মনে হয়? রোনালদোকে রোনালদো মানুষ রোনালদোই। মনে হয়। মানুষ তো মনেই হয়, কিন্তু মানে উনি যা জানতে চাইছেন সেটাই জানানোর চেষ্টা করি। এইটাই ওনার প্রশ্ন, এটাই, রোনালদোকে কি মানুষ মনে হয় কিনা? রোনালদো কালকে 46 মিনিটসে একটা মিস করছিল, 46 মনে হয়, হ্যাঁ সেকেন্ড হাফের শুরুর দিকে। তো ওইটার পরে যেই কামব্যাকটা পর্তুগাল করছে, আবার গল্পটা খুব সুন্দর করে লেখা হয়েছে। পর্তুগাল জিতলো, গোল থাকলো রোনালদোর, এই সব কিছু মিলে জিনিসটা প্রপার প্যাকেজ হয়েছে। যে সময় সৌদি আরবে তিনি আর থাকছেন না বলে গুঞ্জন জোর, বয়স 40 হয়ে যাচ্ছে, তাকে কে নেবে কে নেবে না এই প্রশ্ন উঠছে, তখন তিনি পর্তুগালে এখনো ডেলিভার করে যাচ্ছেন। আবার কালকের যেটা আমরা মূল শোতে বললাম যে কালে খেলার ধরনই তার অনেক বেশি আলাদা ছিল। পর্তুগালে রোনালদো এখনো সৌদি আরবে খেলেন বলে তাকে নিয়ে আমাদের আলোচনা কম হয়, কিন্তু এখনো এলিট লেভেলের এলিট ফুটবলার। আর ওনার মানে হয়তো একটা জানা যায় যে 40 বছরের একটা লোক রেগুলার খেলছেন, গোল করছেন, সবাইকে ওই ফুটবলের মধ্যে রাখছেন, এই জিনিসগুলোর জন্য ওনার মনে হচ্ছে যে অনেক সময় আমরা বলি না যে তুমি মানুষ নাও, অন্য কিছু, মানে রোনালদো তো ওই ধারায় ওই ব্রিডে তৈরি, এটা তো মানতেই হবে দিন শেষে। না তা তো বটেই, এটা কোনো ওইটাই হচ্ছে সংশয়ই নেই। জি। রোনালদো এই এই জন্যই আলাদা ব্রিড এটা। আমরা অনেক সময় দেখি যে আপনারা বেশ কিছু প্রশ্ন করেন যে কম্পেয়ার রোনালদো না মেসি, এই জন্য আসলে আমরা সেগুলোর উত্তর দেই না বা উত্তর দেওয়ার চেষ্টা করি না, কারণ আমাদের কাছেও দুইজন হচ্ছে ধরেন দুই মানে একই পাল্লায় আপনি মাপলে সেমই থাকবে। মেসি না রোনালদো? মেসি। নেক্সট, শাহরিয়ার আজিজ প্রশ্ন, সেট পিসের দুর্বলতা, ম্যাচে ঢোকার ভোগান্তি এবং স্টেডিয়ামের বিভিন্ন লেটেন্সি গুলো নিয়ে যদি বলতেন। অনুরোধ, অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনাকেও ঈদের শুভেচ্ছা। এই ফাঁকে একটু জানিয়েও রাখি যে আমরা প্রশ্ন আছে নাকি? আছে, ওটা দিয়ে শেষ করে ফেলবো না, ঠিক আছে, জানিয়ে রাখবো আর একটা ঘোষণা আসতেছে বিজ্ঞপ্তি। ঠিক আছে, জানিয়ে দিন। ভাই আপনার প্রশ্ন, আপনাকেও ঈদের শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তর প্রথমে যদি সেট পিসের দুর্বলতা, কালকে কি সেট পিসের দুর্বলতা কিছু ফুটে উঠলো? আমার মনে পড়ে না। নট লাইক দ্যাট, বাংলাদেশ সেট পিসের প্রথম গোলটা পেয়েছে, হ্যাঁ সেকেন্ড হাফে বাংলাদেশ অনেকগুলো সেট পিস পেয়েছে। মোরসালিন যেই সেট পিস গুলো নিয়েছিলেন, না না, উনি বলতেছেন মানে এই কি সেট পিস কনসিড করার দুর্বলতা বলছে, মানে সেট পিস ডিফেন্ডিং এ ডিফেন্ডিং এ কি কালকে বাংলাদেশ না না, আমি বুঝি নাই আসলে, তাহলে উল্টাটাই হতো অথবা ওইটা হতে পারে যে সেট পিস বাংলাদেশ যেহেতু অনেকগুলো পেলো, হ্যাঁ আলটিমেটলি তো ওই একটা ছাড়া তো হচ্ছে কনভার্ট করতে পারে নাই। আপনি একটা ম্যাচে একটা সেট পিস কনভার্ট করছেন, এটাই তো অনেক। দেখেন সেট পিস তো হচ্ছে গিয়ে সেট পিস থেকে আপনি যদি একটা গোলও যদি করেন ম্যাচে, দ্যাটস গুড। মানে ওইভাবে ডেঞ্জার চান্স ক্রিয়েট হয় না সেট পিস থেকে, উনি সেটা বলতে চাচ্ছেন। কারণ আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, মানে সেট পিস হলে কি হয়, তপু চলে যায়, এখন হামজা যান, সাথে হচ্ছে কি আপনার সোহেল রানা সবসময় পেনাল, মানে সেট পিসের কিংস এর সময় দেখি, আবাহনীতেও দেখেছি, এই ন্যাশনাল টিমও দেখছি, তিনি সেকেন্ড বলটাতে অ্যাটেম্প নেওয়ার ট্রাই করেন। মোরসালিনকেও এখন কিন্তু আমরা প্রায়ই দেখি, সোহেল রানা যদি একটা পাশে থাকেন, মোরসালিন মাঠে থাকলে তখন অন্য পাশটায় বা ওই ডিফারেন্ট জায়গাটায় তিনি ইউজ করেন যে সেকেন্ড বলটা উইন করে সেখান থেকে লং রেঞ্জ শট করা যায় কিনা। সেট পিস নিয়ে তো কাজ হচ্ছে, গতকালকে আমরা ওই এক্সিকিউশনটা দেখলাম, ওইটাও কিন্তু একটা প্ল্যানিং এর সাকসেস, যে হামজাকে যেখানে আপনি বলটা দিতে চেয়েছেন জামাল ভুঁইয়া, সেখানেই তিনি দিতে পেরেছেন এবং হামজা ওইখানে একটা হাইট অ্যাডভান্টেজ পেয়েছেন। দ্যাটস ট্রু, সিঙ্গাপুরের এগেইনস্টে এতটাও পাবেন না, সেটা কাজে লাগাতে পেরেছেন। আর স্টেডিয়ামের আচ্ছা, আর ভোগান্তি বা স্টেডিয়ামের বিভিন্ন লেটেন্সি, এই বিষয়গুলো যদি একটু বলি ভাই। প্রথম দিন তো মানে অনেক কিছু ঘটতেই পারে, হ্যাঁ মানে আমি জানি বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করেছেন, মানে একদম সরাসরি দুঃখ প্রকাশ করেছেন। আমার মনে হয় এইটাই তো। এবং গতকালকে এটা আমার নিজের দেখা, যা যা হয়েছে এগুলো
বিএফএফ এর একজন অফিসিয়াল, তিনি হচ্ছে নোট ডাউন করছিলেন মানে কোন কোন জায়গায় আলটিমেটলি তাদের ওয়ার্কটা করতে হবে, কারণ 10 তারিখের ম্যাচও রয়েছে। মাঠে মানুষজন ঢুকে পড়েছে, খেয়াল করেন, এটার জন্য তো ভাই জরিমানা দিতে হবে কিন্তু। হ্যাঁ, 10 তারিখের ম্যাচেও যদি এরকম হয় তখন জিনিসগুলো কিন্তু হচ্ছে অন্যরকম হয়ে যায়। আচ্ছা, তাহলে ঘটনাটা এরকম দাঁড়ালো না যে এই যে জাতীয় স্টেডিয়ামে যে লম্বা ফেন্স, এটা কেউ যদি মাঠে মানে ঢুকেই যান, নিরাপত্তা যদি প্রপারলি না থাকে, তাহলে আসলে ওই ফেন্স টপকে যে কেউ ঢুকে যেতে পারে। আমরা মাঝখানে এমন ঘটনা ঘটলো বা খুব রব উঠলো যে কিংস অ্যারিনাতে আপনার হচ্ছে যে দর্শক ঢুকে যান, এটা তো একটা অবস্থা হইলো। তো সেখানে তো স্টেডিয়ামের পরেই হচ্ছে মানে গ্যালারির পরেই মাঠ, তো ওখান থেকে যেতে ওখানে কোনো ফেন্সও নাই, ওটা টপকে যাওয়া খুব ইজি। তো সেই হিসাবে আপনি দেখেন যে এইখানে একটা আস্ত অ্যাথলেটিক ট্র্যাক আপনার পার হইতে হবে। অ্যাথলেটিক্স ট্র্যাকের আগেও কিন্তু বিশাল একটা জায়গা অ্যাথলেটিক্স ট্র্যাক পার হয়ে একটা মানুষ দৌড়ায় হচ্ছে হামজা চৌধুরী পর্যন্ত চলে গেল। এইটা তো ধরেন এর আগেই নোটিস করার কথা, মানে এটাই হয়তো এখন নোটিস করা হবে, এবং যেই জায়গাগুলোতে আপনার হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নেক্সট কি অ্যাটেম্প নেয়, ওই জায়গা হয়তো সিকিউরিটি বাড়ানো হবে, সেটা ছাড়া উপায় আর কোনো নাই। আর স্টেডিয়ামের বাইরে নিয়ে কথা হচ্ছে যে গেট, মানে দর্শকদের এত চাপ ছিল সেই জায়গায় গেটও ভেঙে গেছে। অনেকে নাকি লাস্টে ফ্রি টিকিট নিয়ে ঢুকে পড়েছেন, যেহেতু গেট ভেঙে গেছে তখন হচ্ছে রাশ ঢুকে হয়ে গেছে। আমরা কিন্তু আপনার মনে আছে যে সিলেটেও যখন লাস্ট খেলা হলো নর্থ সিশেলস ম্যাচ, এর আগে গোল্ড কাপের যে ম্যাচগুলো হয়েছিল সেই সময়টাতেও কিন্তু আমরা দেখেছিলাম মানে গ্যালারিতে দাঁড়ানোরও কোনো জায়গা নাই। ফুটবল খেলাটা আসলে এরকমই, আপনি হচ্ছে গিয়ে এইটাই ফুটবল ম্যাচ যখন জমে যায় তখন দেখবেন 2018 সাফেও এই ন্যাশনাল স্টেডিয়ামেই এই ঘটনাগুলো ঘটেছিল। দর্শক ক্যাপাসিটি যা, লাস্টের দিকে চাপে কোনো কিছু আর হয় না। কিন্তু এইটার উন্নতি ঘটবে, তারিখের ম্যাচ এটার উন্নতি ঘটবে, যেহেতু অনেকদিন পরে এখানে ম্যাচটা ফিরেছে এবং ফার্স্ট ম্যাচ ছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেমন ক্ষমা চেয়েছে, তারা এটাও বলছে যে ক্ষমার সুন্দর দৃষ্টিতেও ব্যাপারটাকে দেখতে। আমরা মনে হয় তাদেরকে সেই স্পেসটুকু দিতেই চাই। নেক্সট ম্যাচে আমরা আশা করছি এটা একটা ব্যাপক উন্নতি হবে, এবং দিন শেষে আসলে কি ভোগান্তিটা অনেকটুকু উবেও যায় আপনার দল যখন জিতে যায়। হ্যাঁ, তো এটা আসলে তখন মনে থাকে না। অনেক স্টেডিয়ামে, যেমন আমরা যখন ইন্ডিয়ার সাথে এই খেলাটা দেখতে গেলাম, মানে ম্যাচটা কভার করতে গেলাম ইন্ডিয়া বাংলাদেশ, ওখানেও আসলে বেশ কিছু ঘটনা ঘটেছে। এটা ফুটবল মাঠে ঘটে, এটাকে যত মিনিমাইজ করে নিয়ে আসা যায় তত হচ্ছে বেশিরভাগ দর্শকের স্বাচ্ছন্দ্যে খেলা দেখাটা কোনো নিশ্চয়তা পাওয়া যায়। ওকে, শাহাদ জামাল শেখ তার প্রশ্ন, সিমোনে ইনজাগির ক্লাব ছাড়া সিদ্ধান্তকে আপনারা কেমন দেখছেন? সিমোনে ইনজাগির ক্লাব ছাড়ার সিদ্ধান্ততে আমার খুব বেশি অবাক হওয়ার দেখিনি, কারণ দুইটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হারার পরে আমার মনে হয়েছে যে কোচ যেতে পারেন, হইতে পারেন একটা বিমর্ষ অবস্থা থেকে যেতে পারেন। কিন্তু সিমোনে ইনজাগির আন্ডারে ইন্টার মিলান ভালো করতেছিল। ইন্টারের দুইটা চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলা যত অবলীলায় বলে বছরের মধ্যে এত সহজ ছিল না। ইন্টারকে তো কেউ কাউন্ট করে না, এইবার কাউন্ট করছিল কিন্তু ওইবার তো করে নাই কেউ। তো সেই হিসাব থেকে ইন্টারের জন্য একটা বিগ মিস। ইন্টার আটকাইতে পারে নাই কারণ সম্ভবত সৌদি আরবের অফারটা অনেক লোভনীয়, যে ও লোভনীয় বা টাকার তো প্রয়োজন আছে দিতে, এতই বেশি যেটা আসলে ওভারলুক করা যায় না। সেই হিসাব থেকে সিমোনে ইনজাগিকে হারিয়ে ইন্টারের বেশি লস হয়েছে। সিমোনে ইনজাগি হয়তো 2 বছরে টাকা পয়সা কামিয়ে আবার সময় মতো একটা জায়গায় চলে আসে।